শুনতে থাকুন আজকের গল্প লেখক আশু রায়ের কলমে জিতুদা ও অগ্নিদূত। কয়েকদিন হলো জিতুদা প্রাচীন ভারতের ইতিহাস সম্পর্কে একটা বই পড়ছে। রোজ সকালে ঘুম থেকে উঠে জিতুদা প্রথমে যোগ ব্যায়াম করে। ব্যায়াম করা শেষে জিতুদা কিছুক্ষণ খবরের কাগজ পড়ে। তারপর জল খাবার খেয়ে জিতুদা ইয়া মোটা একখানা ইতিহাস বই নিয়ে সোফায় বসে পড়ে। আজও তার ব্যতিক্রম হয়নি। ঘড়িতে সময় এখন সকাল 9:30। জিতুদা রোজকার মতন আজও সোফায় বসে ইতিহাস বই পড়ছে, আর আমি পড়ছি অঙ্কের সূত্র। জিতুদা বলছে, সকালে যেটুকু সময় আমি ইতিহাস পড়ব সেইটুকু সময় তুইও পড়বি, তবে গল্পের বই নয়, পাঠ্য বই। ইতিহাস পড়া শেষ করেই আমি তোকে প্রশ্ন ধরব। অবশ্য জিতুদা যে আমাকে গল্পের বই পড়তে দেয় না তা কিন্তু না। উপরন্তু জিতুদা মাঝে মাঝে আগ বাড়িয়ে নিজেই আমাকে গল্পের বই এগিয়ে দেয়। বলে, শেষ গল্পের বই থেকেও জ্ঞান অর্জন করা যায় যদি লেখার তাৎপর্য সঠিকভাবে বুঝতে পারিস, তবে যে কোনো বই থেকেই জ্ঞান লাভ করা সম্ভব। জিতুদা রোজ 1 ঘন্টা করে ইতিহাস বই পড়ে, আর সেই 1 ঘন্টাতেই আমাকে অঙ্কের সূত্রগুলো মুখস্থ করতে হয়। জিতুদার অবশ্য এই সূত্রগুলো জলের মতন মুখস্থ। অঙ্কতেও যে জিতুদা এতটা পটু তা আমি আগে জানতাম না। আজকের দিনটা খুব ঝলমলে। গত 2 দিন একটু বৃষ্টি হয়েছিল, তবে আজ সকাল থেকেই সোনালি রোদ্দুর ঝলমল করছে। জিতুদা এখনো এক মনে ইতিহাস পড়ছে, আর আমি সূত্রগুলো আওড়াচ্ছি। ঠিক তখনই আমাদের দরজায় কলিং বেলটা বেজে উঠল। পরপর 2 বার কলিং বেল বাজার পর জিতুদা আমার দিকে মুখ তুলে শুধু বলল, তাপস। আমি উঠে গিয়ে দরজা খুলে দিলাম। দরজা খুলে দেখলাম দরজার সামনে এক মাঝবয়সী ভদ্রলোক দাঁড়িয়ে আছেন। ভদ্রলোকের গায়ের রং ফর্সা, উচ্চতা মোটামুটি 5 ফুট 6 ইঞ্চি হবে। দাড়ি গোঁফ নেই, তবে মাথায় ঝাঁকড়ানো চুল। দরজা খোলার পর উনি আমাকে জানালেন ওনার নাম মেঘদূত ভট্টাচার্য। উনি জিতুদার সঙ্গে দেখা করতে চান। আমি সাথে করে ভদ্রলোককে ঘরে নিয়ে আসার পর উনি জিতুদাকে উদ্দেশ্য করে বললেন, নমস্কার মিস্টার মিত্তির, আমার নাম মেঘদূত ভট্টাচার্য। আমি একটা বিশেষ কারণ নিয়ে আপনার কাছে এসেছি। নমস্কার, বসুন। হ্যাঁ, এবার বলুন আপনাকে কিভাবে সাহায্য করতে পারি। আসলে মিত্তির বাবু, আমি একটা অনেক বড় রকমের সমস্যা নিয়ে আপনার কাছে এসেছি। আমি থাকি ধর্মতলায়। আমি পেশায় একজন চিকিৎসক, আর একটু ভালো করে বললে মেডিকেল সায়েন্টিস্ট। আমি বিভিন্ন রকম ওষুধপত্র নিয়ে গবেষণা করি। গত 3 বছর ধরে অক্লান্ত পরিশ্রমের পর আমি একটা আশ্চর্যজনক ওষুধ আবিষ্কার করেছি। কিন্তু গত 2-3 দিন ধরে মনে হচ্ছে কেউ বা কারা আমার সে আবিষ্কারের ফর্মুলা এবং তার সমস্ত নথিপত্র চুরি করে নিয়েছে। আমার ধারণা চোর আমার নিজের চেনা কেউ, আর চুরি করে চোর এই ঔষধের ফর্মুলা নিশ্চয়ই চড়া দামে বিদেশে বিক্রি করবে, এটাই আমার মনে হচ্ছে। তাই আপনি যদি আমাকে একটু সাহায্য করতেন, তবে সেই ঔষধ আমি মানব জীবনের কল্যাণে লাগাতে পারতাম। সেটা কিসের ওষুধ জানা যেতে পারে কি? দেখুন, ভারতবর্ষে প্রত্যেক বছর কত মানুষ সাপ, বিছে এইরকম আরও অন্যান্য বিষাক্ত প্রাণীর কামড় খেয়ে মারা যাচ্ছে। আমার এই ওষুধটা এইসব প্রাণীর বিষ নিমেষের মধ্যে নষ্ট করে দিতে পারে। ফলে এই ওষুধ যদি রোগীর শরীরে ইঞ্জেকশনের মাধ্যমে ঢুকিয়ে দেওয়া যায়, তাহলে তারা কিন্তু আর মারা যাবে না। আমি এখন সূত্র মুখস্থ করা বাদ দিয়ে মেঘদূত বাবুর কথা এক মনে শুনছি। মেঘদূত বাবুর কথার উত্তরে জিতুদা বলল, বাহ, এ তো বেশ দারুণ কাজ করেছেন আপনি। সত্যি, আমাদের ভারতবর্ষের গ্রামগঞ্জের অনেক লোক প্রত্যেক বছর বিভিন্ন বিষাক্ত প্রাণীর কামড়ের শিকার হয়, আর সঠিক চিকিৎসা না পেয়ে তাদের মৃত্যু হয়।
আপনার আবিষ্কার তো যুগান্তকারী আবিষ্কার মশাই। আপনি চিন্তা করবেন না, আমি আপনার এই ফর্মুলা খুঁজে দেওয়ার চেষ্টা করব, এবং এর জন্য আমি একটিও পয়সা নেব না। না না, তা কেন? আমি আপনাকে যথেষ্ট পারিশ্রমিক দেব। আপনি ওষুধটি আবিষ্কার করে মানব কল্যাণ করছেন, চোর ধরে দেওয়ার মাধ্যমে মানব কল্যাণ করার সামান্য সুযোগ আমাকেও দিন। অনেক ধন্যবাদ আপনাকে মিস্টার মিত্তির, আপনি অনেক ভালো মানুষ। তা আপনি বোধহয় আপনার এই আবিষ্কারটা এখনো পেটেন্ট করাননি। না, সেটাই তো সমস্যা মিস্টার মিত্তির। চোর যদি একবারই আবিষ্কার বিদেশের কোনো ওষুধ কোম্পানিতে বিক্রি করে দেয়, তাহলে সেই ওষুধ কোম্পানি এটা কি নিজের নামে পেটেন্ট করে চড়া দামে বিক্রি করবে না? যা গরিব মানুষের পক্ষে কেনাটা সম্ভব হবে না। তাই যত তাড়াতাড়ি সম্ভব এই চোরকে আমাদেরকে খুঁজতেই হবে। আপনি চিন্তা করবেন না, আমি আশা করি চোর খুব তাড়াতাড়ি ধরা পড়বে। আচ্ছা, আপনি একবার আমাকে সম্পূর্ণ ব্যাপারটা একটু খুলে বললে ভালো হয়। গত 3 বছর ধরে আমি এটা নিয়ে কাজ করছিলাম, আর এই ধরুন গত 4 দিন আগে অর্থাৎ সোমবার আমি সফলভাবে আমার আবিষ্কার সম্পন্ন করেছিলাম। আমি 2-1 বার ওই ওষুধটা ইঁদুর, বিড়াল ইত্যাদি নানান প্রাণীর উপর পরীক্ষা করেও দেখেছি, এবং তা পরীক্ষামূলকভাবে যথেষ্ট সফলতা পেয়েছে। ঠিক তার 2 দিন পরে অর্থাৎ বুধবার আমি আরেকবার গবেষণাগারে গেলাম জিনিসটাকে দেখার জন্য। সাধারণত আমি গবেষণাগারের দরজায় তালা দিয়েই রাখি, কিন্তু সেই দিন দেখলাম দরজায় তালা নেই। ব্যাপারটা আমার কাছে বেশ সন্দেহজনক মনে হলো। কেন জানি না, হঠাৎ মনে হলো যে আমার আবিষ্কারের নথিপত্র সবকিছু ঠিকঠাক আছে তো। এটা মনে হতেই আমি দৌড়ে সেখানে গেলাম যেখানে আমার বানানো ওষুধ আর তার নথিপত্রগুলো রাখা ছিল। তবে কাছে গিয়ে বুঝলাম আমার সন্দেহই ঠিক। আমার আবিষ্কার করা ওষুধ এবং তার সমস্ত রকম ফর্মুলা নথিপত্র চুরি হয়েছে। তবু আরও কয়েকবার আমি তন্ন তন্ন করে খুঁজলাম, কিন্তু কোথাও কিছু পেলাম না। এতটুকু বলে ভদ্রলোক চুপ করলেন। জিতুদা তাকে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করল, সেই নির্দিষ্ট জায়গা যেখানে আপনি রেখেছিলেন, সেখানে ছাড়া আপনি কি অন্য কোথাও খুঁজে দেখেছেন? হতে পারে আপনি অন্য কোথাও রেখে দিয়েছিলেন যেটা আপনার মনে নেই। হ্যাঁ মিস্টার মিত্তির, আমার খুব ভালো করে মনে আছে। আমি সমস্ত কিছু ড্রয়ারেই রেখেছিলাম, কিন্তু তবু নিজের মনকে সান্ত্বনা দিতে আমি সম্পূর্ণ গবেষণাগারকে আরেকবার তন্ন করে খুঁজেছি। সেটা তো আপনাকে বললামই, কিন্তু সর্বশেষ ফল আমি কোনো কিছুই পেলাম না। এইটুকু বলে মেঘদূতবাবু থামলেন। জিতুদাও কয়েক সেকেন্ডের জন্য নিরুত্তর রইল। তারপর নীরবতা কাটিয়ে জিতুদা বলল, স্ট্রেঞ্জ। বাড়ির মধ্যে থেকে এমন গুরুত্বপূর্ণ একটা জিনিস চুরি হয়ে যাওয়া সত্যিই স্ট্রেঞ্জ। এ নিশ্চয়ই এমন কোনো ব্যক্তির কাজ যে আপনাকে ভালোভাবে চেনেন, এবং এই ওষুধের ব্যাপারেও বিস্তর জ্ঞান আছে। অথবা এমনও হতে পারে চোর হয়তো কোনোভাবে জানতে পেরেছে আপনার আবিষ্কার করা এই ওষুধের দাম অনেক, তাই সে লোভে চুরি করেছে। আচ্ছা, আপনি কি কারোর কাছে গল্প করেছিলেন এই ব্যাপারে? না, তেমন কারোর কথা তো মনে পড়ছে না। আর আমি গবেষণার কাজে এতটাই ব্যস্ত থাকি যে আসলে বাইরে কারোর সাথে কথা বলা সেভাবে সময় পাই না। তাই আমি 100% শিওর আমি আমার গবেষণার ব্যাপারে কাউকে বলিনি। একটু ভালো করে মনে করে দেখুন তো, আপনার কোনো বিজ্ঞানী বন্ধু বা বাড়ির অন্য কেউ কাউকে কখনো বলেছেন? হ্যাঁ, সে আমার বিজ্ঞানী বন্ধুরা জানতো বই কি, তবে সে নেহাতি 2-1 জন, আর তারা আমার খুব বিশ্বাসযোগ্য মানুষ। আর আমার বাড়ির সবাই তো মোটামুটি ওই 2-4 দিন আগে প্রথমবার এই বিষয়ে জেনেছে। ঠিক আছে, আমাকে আপনি একটু ভাবতে সময় দিন। আপনার ঠিকানাটা একটু লিখে দিয়ে যান, আমরা আজ সন্ধেবেলায় আপনার বাড়ি যাব। ভদ্রলোক ঠিকানা লিখিয়ে চলে গেলেন। বার্ট্রাম স্ট্রিট, নিয়ার চ্যাপলিন পার্ক। জিতুদার এই জিনিসগুলো আমার খুব ভালো লাগে। যদি জিতুদার কাছে এমন কোনো কেস আসে যেটা সমাজের কল্যাণের সঙ্গে যুক্ত, যে কেসটা সমাধান করতে পারলে দেশের মানুষের সুবিধা হয়, সেসব কেস থেকে জিতুদা পারিশ্রমিক নেয় না। ঠিক যেমন জিতুদা এই কেসেও
পারিশ্রমিক নিতে চাইল না। ভদ্রলোক বেরিয়ে গেলে আমি জিতুদাকে বললাম, আচ্ছা জিতুদা, বাড়ির মধ্যে থেকে বাইরের কোনো চোরের পক্ষে চুরি করে নিয়ে যাওয়া সম্ভব বলে মনে হয় না। সেটা কঠিন কিন্তু অসম্ভব নয়। তবে এটা ঠিক, যে বা যারা এই কাজটা করুক না কেন, তারা যে মেঘদূত বাবুকে ভালো করে চেনেন সে বিষয়ে আমি নিশ্চিত। কোনো ছিচকে চোরের কাজ এটা নয়, কারণ সাধারণ ছিচকে চোর হলে সে আর ওষুধের ফর্মুলা চুরি করতো না, টাকা পয়সা অথবা সোনা দানা নিয়ে যেত। কিন্তু যেহেতু ওষুধের ফর্মুলা চুরি হয়েছে, সেহেতু বুঝতে হবে যে চুরি যে করেছে তার এসব ব্যাপারে যথেষ্ট জ্ঞান আছে। তাহলে বিকেলে আমরা কখন বেরোচ্ছি? বিকেল 5টার দিকে বেরিয়ে পড়ব। তুই কিন্তু তৈরি হয়ে থাকিস। দুপুরে খাওয়া দাওয়ার পরে আমি একটা ভাত ঘুম দিচ্ছিলাম। গরমের দিনে বেশিরভাগ বাঙালি খাওয়ার পর একটু শুতে চায় আর কি। ঘুম ভাঙল জিতুদার ডাকে। জিতুদা আমাকে বলল, তাপস, ওঠ ওঠ, যদি যেতে চাস তো উঠে পড় তাড়াতাড়ি। তাই তড়িঘড়ি হয়ে উঠে পড়লাম। মাত্র 5 মিনিটেই তৈরি হয়ে গেলাম। পাছে যদি জিতুদা আমাকে ছাড়াই চলে যায়, বলা তো যায় না। জিতুদা আগে থেকেই তৈরি হয়ে সোফায় বসেছিল। আমি বেরিয়ে আসতেই বলল, চল, আর দেরি। এইটুকু বলেই জিতুদাকে থামতে হলো, কারণ ঠিক সেই সময় দরজায় কলিং বেল বেজে উঠল। আমি এগিয়ে গিয়ে দরজা খুলে দিলাম। দেখলাম জগদীশবাবু এসেছেন। ভিতরে এসে তিনি আমাদের দেখে বললেন, দুই ভাই মিলে কোথাও বেরোনোর তোড়জোড় হচ্ছে বুঝি? হ্যাঁ, একটু ধর্মতলায় যাচ্ছিলাম একটা নতুন কেসের ব্যাপারে। তা আপনি হঠাৎ, কোনো খবর আছে নাকি? না, তেমন কোনো কিছু নেই। এই তোমাদের সাথে একটু গল্প করতে এলুম আর। তা বেশ, তো খুব ভালো করেছেন। কিন্তু আপনারা তো বেরিয়ে যাচ্ছেন। তা আপনিও চলুন না আমাদের সাথে। এ তো দারুণ প্রস্তাব মশাই, চলুন তাহলে যাই। বাইরে বেরোতে বেরোতে জিতুদা জগদীশবাবুকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করল, আপনি গাড়ি এনেছেন? ইয়েস স্যার, এনেছি বই কি। তাহলে তো ভালোই হলো। গাড়িতে তাহলে লিফট পাওয়া যাবে। বিলক্ষণ যাবে। ধন্যবাদ। তাহলে বলুন, আমার উপস্থিতি আপনাদের যাত্রাপথ সহজ করলো তো? তা করলো বই কি। চলুন যাওয়া যাক। বাড়ির সামনেই জগদীশবাবুর গাড়িটা দাঁড়িয়েছিল। আমরা যেতেই জগদীশবাবু ড্রাইভারকে ঠিকানা বুঝিয়ে দিয়ে গাড়ি চালু করার নির্দেশ দিলেন। রজনী সেন রোড থেকে অবশ্য ধর্মতলার দূরত্ব খুব বেশি না, তবে কলকাতার ট্রাফিক তো আপনারা সবাই জানেন। তাই ধর্মতলা পৌঁছতে লাগলো ঠিক 31 মিনিট। ধর্মতলা পৌঁছে অবশ্য মেঘদূত বাবুর বাড়ি খুঁজে পেতে খুব একটা বেশি সময় লাগলো না। দু একজনকে জিজ্ঞাসা করতেই তারা মেঘদূত বাবুর বাড়ি দেখিয়ে দিলেন। বাড়ির সামনে গিয়ে দেখলাম বিরাট একটা দোতলা বাড়ি, বড় গেট, গেট বরাবর একটা রাস্তা, তার দুপাশ দিয়ে গোলাপ, সূর্যমুখী, বিভিন্ন ফুলের গাছ শোভা পাচ্ছে। গেটের সামনে গিয়ে পরিচয় দিতেই দারোয়ান দরজা খুলে দিল। আমরা যে আসবো সেটা বোধহয় তাকে আগে থেকেই বলা হয়েছিল। বাড়িতে ঢোকার পরই দারোয়ান আমাদের পথ দেখিয়ে নিয়ে গেল। বাড়িতে ঢুকতেই সামনে বড় একটা বারান্দা, তারই দুপাশ দিয়ে মোট 4টে ঘর, আর বারান্দার বাঁদিক দিয়ে উঠে গেছে দোতলায় ওঠার সিঁড়ি। সেই সিঁড়ি দিয়ে আমরা দোতলায় উঠে গেলাম। দোতলায় উঠেই বাঁদিকের ঘরটা বৈঠকখানা। সেখানে মেঘদূত বাবু চিন্তিত হয়ে বসেছিলেন। আমরা ঘরে ঢুকতেই তিনি উঠে দাঁড়িয়ে বললেন, আসুন আসুন মিস্টার মিত্তির, আমি তো আপনাদেরই অপেক্ষা করছিলাম। ঘরে ঢুকে 3টে চেয়ার টেনে আমরা 3জন বসলাম। চেয়ারে বসার পর মেঘদূত বাবু
জগদীশবাবুকে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করলেন, উনি? উনি আমার বিশিষ্ট বন্ধু জগদীশ গাঙ্গুলি। নাম শুনেছেন নিশ্চয়ই। হ্যাঁ, তা শুনেছি বই কি। আপনি তো সেই বিখ্যাত লেখক জগদীশ গাঙ্গুলি। আপনার লেখা আমি প্রচুর পড়েছি, কিন্তু আপনার সঙ্গে দেখা করার সৌভাগ্যই প্রথমবার হলো। খুব ভালো লাগলো আপনার সাথে দেখা করে। অনেক ধন্যবাদ মশাই আপনাকে। জিতুদা এতক্ষণ চুপ করেছিল। এবার সে মেঘদূত বাবুকে জিজ্ঞাসা করল, আপনাকে আমি কিছু প্রশ্ন করতে চাই, করতে পারি কি? হ্যাঁ, অবশ্যই করুন। ঠিক এই সময় একজন বছর 35-এর ভদ্রলোক আমাদের জন্য চা নিয়ে আসলেন। আগন্তুক চা দিয়ে চলে যাওয়ার পর জিতুদা মেঘদূত বাবুকে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করল, উনি কে? ওর নাম অনিমেষ ঘোষ। ও আমার বাড়িতে বাজার করা, ফুলের বাগান পরিচর্যা করা, আর তাছাড়া টুকটাক লেখালেখির কাজও করে। এই অল্প বয়সে উনি এই কাজ করছেন? মাস 3 হলো ও আমার কাছে কাজ করছে। খুব গরিব। কিছুদিন আগে বেচারা একটা কিডনি খারাপ হয়ে গেছে, তাই ও ভারী কোনো কাজ করতে পারে না। এখানকার কিছু হালকা ফুলকা কাজ করে। আমিও দেখলাম যে ও শিক্ষিত ছেলে, উপরন্তু অসহায়, তাই আমিও ওকে রেখে দিলাম। তাছাড়া ও আমার লেখালেখির কাজে যা সাহায্য করে, তাতে আমার অনেক সুবিধা হয়। ও আই সি। তা কিভাবে কিডনি খারাপ হয়েছে অনিমেষ বাবুর? সেটা আমি জানি না, তবে শুনেছিলাম ওর নাকি কি একটা রোগ হয়েছিল। তারপর থেকেই তো। আপনার বাড়িতে আর কে কে আছেন? নিজের বলতে আমরা 3 ভাই। এছাড়া ওই অনিমেষ ছেলেটা তো আছে, আর আমার এক অ্যাসিস্ট্যান্ট আছে যে আমাকে গবেষণার কাজে সাহায্য করে। আর ওই একজন দারোয়ান আছে যে আপনাদেরকে নিয়ে এলো এখানে। আর আপনার গবেষণাগারটা কোথায় তা জানতে পারি কি? এই দোতলাতেই। আমি যে ঘরটাতে থাকি, তার পাশের ঘরটাতেই আমি একটা ছোটখাটো গবেষণাগার বানিয়েছি। তার মানে আপনি দোতলাতেই থাকেন? হ্যাঁ, আমি এখানেই থাকি। আর বাড়ির বাকিরা? বাকিরা সবাই নিচে থাকে। দোতলায় আমার গবেষণার কাজে সুবিধা হয়, তাই আমি এখানেই থাকি। আর আপনার অ্যাসিস্ট্যান্ট? না না, ও এখানে থাকে না। ও সকালে আসে আবার বিকেলে বাড়ি চলে যায়। তবে কিছুদিন হলো এখানেই আছে। কেন হঠাৎ বাড়ি ছেড়ে এখানে থাকছে কেন? ওর বাড়িটা ওই কলকাতা থেকে একটু দূরে। রোজ যেতে আসতে সময় লাগে প্রচুর, তাই তো আমি ওকে বলেছি এখানেই থেকে যেতে। আচ্ছা বেশ, এবার আমি প্রথমে আপনার গবেষণাগারটা একটু দেখতে চাই, তারপর আপনাদের বাড়ির সবার সাথে একটু কথা বলতে চাই, যদি আপনার কোনো আপত্তি না থাকে। আর হ্যাঁ, আপনার অ্যাসিস্ট্যান্টকে কি এখন পাওয়া যাবে? যদি ওনাকে পাওয়া যেত তাহলে ওনার সঙ্গে একটু কথা বলতাম। হ্যাঁ, সে তো এখানেই আছে, তবে কিছুক্ষণ পরই তার ছুটি হয়ে যাবে। আর ছুটির পর ও বোধহয় একটু বাইরে ঘুরতে বেরোবে। ওনাকে আজ একটু অপেক্ষা করে যেতে বলুন। আমি আপনার গবেষণাগারটা দেখার পরেই প্রথমেই ওনার সঙ্গেই কথা বলবো। ঠিক আছে, আপনারা বসুন। আমি শান্তনু মানে আমার অ্যাসিস্ট্যান্টকে ডেকে আনছি। ওই এসে আপনাদের গবেষণাগারটা দেখাবে। তাহলে একই সাথে গবেষণাগার দেখা আর শান্তনুর সাথে কথা বলা 2 হবে। মিনিট 2 পরে এক বছর 27-28-এর সুশ্রী যুবক বৈঠকখানায় এসে উপস্থিত হলেন। ঘরে প্রবেশ করে তিনি আমাদের উদ্দেশ্য করে বললেন, নমস্কার, আমি শান্তনু রায়। আমি মেঘদূত বাবুর অ্যাসিস্ট্যান্ট। স্যার বললেন আপনাদেরকে এই গবেষণাগারটা একবার দেখাতে। চলুন। উত্তরে জিতুদা উঠে দাঁড়িয়ে বলল, নমস্কার, আমি যতীন মিত্র। আমি একজন প্রাইভেট ডিটেকটিভ। আপনি নিশ্চয়ই জানেন যে আপনার স্যার অর্থাৎ মেঘদূত বাবুর আবিষ্কার করা ওষুধ এবং তার নথিপত্র চুরি হয়ে গেছে। আমি তারই তদন্ত করছি। হ্যাঁ, স্যার আমাকে বলেছেন। আসুন আপনারা, আমি আপনাদের সব দেখিয়ে দিচ্ছি। আসুন। শান্তনুবাবুর সাথে সাথে আমরাও গবেষণাগারের দিকে এগিয়ে গেলাম। বৈঠকখানা থেকে বেরিয়ে 2 পা সামনে এগিয়ে ডান দিকে মেঘদূত বাবুর গবেষণাগার। এই ঘরটি অন্য ঘরগুলোর অপেক্ষায় একটু বড়। ভেতরে নানান রকম সব যন্ত্রপাতি আর টেস্ট টিউব সাজানো, যেমনটা অন্যান্য গবেষণাগারে হয় আর কি। আর কিছুটা ভেতরে গেলে একটা আলমারি দেখতে পেলাম। শান্তনুবাবু সেই আলমারির সামনে গিয়েই দাঁড়ালেন। তারপর
আলমারি খুলে ভিতরে একটা লকারে নির্দেশ করে আঙুল দেখিয়ে বললেন, আগে স্যার এইখানেই নিজের আবিষ্কারের নথিপত্র লিখেছিলেন। জিতুদা সেদিকে এগিয়ে গিয়ে আলমারির ওই নির্দিষ্ট লকারটা ভালোভাবে দেখতে শুরু করল। কিছুক্ষণ খুব ভালোভাবে পর্যবেক্ষণ করার পর জিতুদা শান্তনুবাবুকে উদ্দেশ্য করে বলল, লকারের কোথাও কোনো স্ক্র্যাচ পড়েনি, তালাটাও অক্ষুণ্ণ অবস্থায় রয়েছে। তার মানে চোরের তালা ভাঙা বা লকারের সঙ্গে কোনো জোড়াজোড়ি করার কোনো প্রয়োজন পড়েনি। তার মানে চোর তালা খোলার খুব সহজ পথটাই বেছে নিয়েছে। 2 দিন আগে সকালবেলা ওই 9টা নাগাদ যখন স্যার প্রথম বুঝতে পারলেন যে তার নথিপত্র চুরি গেছে, তখন তিনি চেঁচিয়ে আমাকে ডেকেছিলেন প্রথম। আমি তৎক্ষণাৎই দৌড়ে এসে দেখি যে আলমারির এই লকারটা খোলা অবস্থায় আছে, আর স্যার সেদিকে অবাক হয়ে তাকিয়ে আছেন। তো আমিও সেদিন পরীক্ষা করে দেখেছিলাম যে চোর লকার খুলতে চাবিরই ব্যবহার করেছিল। এর মানে হলো চোর এমন কেউ যার কাছে এই আলমারির চাবি আছে, বা যে চাইলেই চাবিটা জোগাড় করে নিতে পারে। আর সেই সুযোগটা তো সব থেকে বেশি আপনারই আছে শান্তনুবাবু। আপনি কি আমাকে সন্দেহ করছেন মিস্টার মিত্তির? আপনার ওপর সন্দেহ হওয়াটা কি স্বাভাবিক নয় কি? আমি জানি আমার ওপর সন্দেহ হওয়াটা খুবই ন্যাচারাল, কিন্তু এই কাজ আমি করিনি মিস্টার মিত্তির। দেখুন, সব থেকে বেশি সন্দেহ আপনার ওপরেই পড়ছে, কিন্তু আপনার ওপর সন্দেহ পড়ছে মানে এই নয় যে আপনি অপরাধী। অন্তত যতক্ষণ না প্রমাণ পাওয়া যাচ্ছে ততক্ষণ তো আপনি অপরাধী নন। আর তাছাড়া আপনি যদি কিছু নাই করে থাকেন তাহলে চিন্তা করার কোনো কারণ নেই, কারণ এই অপরাধীকে আমি শাস্তি দিয়েই ছাড়ব। খুব শীঘ্রই আমি প্রমাণ করে দেব আসল অপরাধী কে। যাই হোক, আপনাকে কিছু প্রশ্ন করতে চাই, পারি কি? শান্তনুবাবু কিছুক্ষণ চুপ করে মাথা নিচু করে রইলেন। তারপর একটা দুঃখ ভরা দীর্ঘশ্বাস ফেলে বললেন, হ্যাঁ, করুন। আপনি এখানে কতদিন ধরে কাজ করছেন? বেশি দিন না, মাত্র 1 মাস হলো তো আমি এখানে কাজ করছি। আপনার বাড়ি কোথায়? আগে আমি আসানসোলের ছেলে। এখানে মানে কলকাতার মেঘদূত বাবুর বাড়িতে কি করে চাকরি পেলেন? উনি খবরের কাগজে একটা বিজ্ঞাপন দিয়েছিলেন, তো সেটা দেখেই আমি ইন্টারভিউ দিতে এসেছিলাম। আপনি কি একাই ছিলেন নাকি আরও চাকরি প্রার্থী এসেছিল? হ্যাঁ, আরও 3-4 জন এসেছিলেন সঙ্গে। তাদের মধ্যে থেকে আপনাকেই নির্বাচন করার কারণ? সেইটা স্যার বলতে পারেন। আমাকে উনি শুধু কিছু প্রশ্ন করেছিলেন, আর ইন্টারভিউ শেষ হওয়ার পর আমাকে অপেক্ষা করতে বলেছিলেন। প্রায় ঘন্টা 2 পর উনি আমাকে জানান যে উনি আমাকে নির্বাচন করেছেন। যেদিন সকালে মেঘদূতবাবু প্রথম বুঝতে পারলেন যে তার আবিষ্কার এবং নথিপত্র চুরি গেছে, সেদিন আপনি কোথায় ছিলেন? আমি আমার ঘরেই ছিলাম। হঠাৎ স্যার চেঁচিয়ে ডেকেছিলেন, তাই দৌড়ে স্যারের গবেষণাগারে এসেছিলাম। ঠিক আছে, এখনের মতো আর কিছু জিজ্ঞেস করার নেই। বাকিদের সঙ্গে একটু কথা বলতে চাই। দয়া করে আপনি মেঘদূতবাবুকে একটু জানিয়ে দিন যে আমি বৈঠকখানায় অপেক্ষা করছি। বৈঠকখানায় ফিরে এসে আমরা আবার চেয়ার নিয়ে বসলাম। জগদীশবাবু এতক্ষণ সব চুপ করে শুনছিলেন। এবার তিনি জিতুদাকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করলেন, কি চুরি হয়েছে মশাই? একটা ওষুধ এবং সেটা বানানোর ফর্মুলা চুরি হয়েছে। মেঘদূতবাবুর আবিষ্কার করা একটা ওষুধ। কি? কিসের ওষুধ সেটা? জিতুদা জগদীশবাবুর কথার উত্তর দিতে যাবে এমন সময় মেঘদূতবাবু সঙ্গে একটি 60-62 বছর বয়সী এক ভদ্রলোককে নিয়ে প্রবেশ করলেন। তারা দুজন দুটো চেয়ার নিয়ে আমাদের সামনে বসার পর আগন্তুক ভদ্রলোককে দেখিয়ে মেঘদূতবাবু বললেন, ইনি অগ্নিদূত ভট্টাচার্য, সম্পর্কে আমার মেজদা। আর উনি হলেন যতীন মিত্র, ডিটেকটিভ। উনি আপনার সাথে কিছু কথা বলতে চান। এবার জিতুদা অগ্নিদূত বাবুকে উদ্দেশ্য করে বলল, নমস্কার অগ্নিদূতবাবু, আমি মেঘদূতবাবুর কেসটা তদন্ত করছি। আমি ওই কেসের ব্যাপারে আপনাকে কিছু প্রশ্ন করতে চাই। করুন। আপনাদের বাড়িতে যে একটা চুরি হয়ে গেছে সেটা আপনি কখন জানতে পারেন? গত পরশু সকালবেলায় যখন মেঘ চেঁচামেচি করছিল তখন জানতে পারলাম। আপনি তো থাকেন নিচের তলায়, আপনি কি আগের দিন রাত্রে কাউকে আসতে বা যেতে দেখেছেন, বা সন্দেহজনক কিছু দেখেছেন? না, তেমন কিছু দেখিনি।
আপনার ভাই মানে মেঘদূত বাবু যে এরকম কিছু আবিষ্কার করার চেষ্টা করছে সেটা কি আপনি জানতেন? না, ওটা আবিষ্কার করার পরেই মেঘ আমাদের সেটার ব্যাপারে জানায়। তাছাড়া মেঘ অনেকদিন হলো বাড়িতে ছিল না। সে অনেকদিন আগে একবার বাড়ি থেকে পালিয়ে গেছিল। তারপর কবে বৈজ্ঞানিক হলো সেটা আমার জানা নেই। তবে ও যখন ফিরে এলো তখন ও বলল ও কলকাতার বাইরে বিদ্যুতের সাথে থেকেই একসাথে গবেষণা করত। এই তো কয়েকদিন হলো বিদ্যুতের শরীর খারাপ হয়েছে, তাই ওরা বাড়ি ফিরে এসেছে। তারপর থেকে ও বাড়িতেই আসে। এই বিদ্যুৎ ব্যক্তিটিকে? যদিও জিতুদা এই প্রশ্নটি অগ্নিদূত বাবুকে করেছিলেন, কিন্তু উত্তর দিলেন মেঘদূত বাবু। বিদ্যুৎ আমার ছোট ভাই, সেও আমার মতো একজন বিজ্ঞানী। ও আর আমি একসাথেই বেঙ্গালুরুতে গবেষণা করতাম, কিন্তু হঠাৎ করে ও অসুস্থ হয়ে পড়ল। তারপর সে প্যারালাইজড হয়ে গেল। এখন তো হাঁটা চলা, কথা বলা কিছুই করতে পারে না। তাই বাধ্য হয়ে ওকে এক প্রকার বাড়িতেই ফিরতে হলো। তারপর বাড়িতেই একটা গবেষণাগার চালু করলাম, কারণ এমন একটা জিনিস নিয়ে গবেষণা করছিলাম, তার গবেষণা তো আর বন্ধ রাখা যেত না। অগ্নিদূত বাবু বললেন আপনি ছোটবেলায় বাড়ি থেকে পালিয়ে গিয়েছিলেন। তারপর আপনার বিজ্ঞান নিয়ে পড়াশোনা কোথায় হলো? আর আপনি বিদ্যুৎ বাবুর কাছেই বা কবে গেলেন? আমি ছোটবেলায় বাড়ি থেকে পালিয়ে দিল্লি চলে গিয়েছিলাম। পরে সেখানে একটা আশ্রমে আমার পড়াশোনা হয়। তারপর একটা কাজের সূত্রতেই বেঙ্গালুরু যাই। ওখানে গিয়ে জানতে পারি বিদ্যুৎ এখানে গবেষণা করছে। তারপর থেকে ওর কাছেই ছিলাম। জিতুদা এবার অগ্নিদূত বাবুকে উদ্দেশ্য করে বলল, ঠিক আছে অগ্নিদূত বাবু, আপনি এবার যেতে পারেন। আর মেঘদূত বাবু, এবার অনিমেষ নামক ছেলেটির সাথে আমি একটু কথা বলতে চাই। ঠিক আছে, আমি ডেকে দিচ্ছি। এই শান্তনু, অনিমেষকে একটু ডেকে দাও তো। মিনিট 3-4 মধ্যেই অনিমেষ বাবু এসে জিতুদার সামনে দাঁড়ালো। বসুন অনিমেষ বাবু। অনিমেষ বাবু জিতুদার ঠিক সামনের চেয়ারে বসার পর জিতুদা বলল, আপনার বাড়ি কোথায়? আমার নিজস্ব কোনো বাড়ি নেই। এখানে কাজ শুরু করার আগে আমি দমদমে ভাড়া থাকতাম। কাজ করতাম একটা সামান্য সিমেন্ট ফ্যাক্টরিতে। কিন্তু কয়েকদিন আগে আমার একটা কিডনি নষ্ট হয়ে যায়। তারপর থেকে আর কাজ করতে পারি না, তাই এখানে এসে এই কাজ নিয়েছি। আপনার কিডনি কিভাবে নষ্ট হলো? আসলে এই উত্তরটা দিতে এখন আমার খুব লজ্জা লাগে। একটা সময় আমি খুব অ্যালকোহলে আসক্ত ছিলাম, আর তার জন্যই আজকে আমার এই পরিণতি। যেদিন সকালে মেঘদূত বাবু বুঝতে পারলেন যে তার আবিষ্কারের নথিপত্র, ফর্মুলা এসব চুরি হয়ে গিয়েছে, তখন আপনি কোথায় ছিলেন? আমি তখন বাড়িতে ছিলাম না, বাজারে গেছিলাম একটু। তো ওই পরে বাড়ি ফিরে সমস্ত ঘটনাটা শুনলাম। আর তার আগের দিন রাতে? রাতে আমি আমার ঘরে ঘুমিয়েছিলাম। যেহেতু আমার কিডনিটা খারাপ, তাই রোজই আমি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি। আপনি তো জানেনই, বেশি রাত জাগাও কিডনি নষ্ট হওয়ার একটা কারণ। ঠিক আছে, আপনি যেতে পারেন। অনিমেষ বাবু চলে গেলে জিতুদা মেঘদূত বাবুকে বলল, আচ্ছা মেঘদূত বাবু, আমরা আজ উঠব। আমার একটু ভাবার জন্য সময় প্রয়োজন। তবে চিন্তা করবেন না, আমি যথাসাধ্য চেষ্টা করব। বৈঠকখানা থেকে বেরিয়ে সিঁড়ি দিয়ে নামার সময় জিতুদা বলল, ও হ্যাঁ মেঘদূত বাবু, আরেকটা কথা। আমি আপনার ভাই মানে বিদ্যুৎ বাবুর সঙ্গে একটু দেখা করতে চাই। সম্ভব হবে কি? জিতুদার কথার উত্তরে মেঘদূত বাবু প্রথমে কিছুটা ইতস্তত বোধ করলেন। তারপর বললেন, বিদ্যুতের সাথে দেখা করবেন? কিন্তু ও তো... আমি শুধু ওনাকে একটু দেখেই চলে যাব। কথা দিচ্ছি ওনাকে বিরক্ত করব না। আচ্ছা ঠিক আছে, চলুন তাহলে। সিঁড়ি দিয়ে নিচের তলায় নেমে বারান্দা বরাবর বাঁদিকের শেষ ঘরটায় বিদ্যুৎ বাবু থাকেন। ঘরে ঢুকে দেখলাম ঘরের মধ্যে ছোট একটা খাটের উপর বিদ্যুৎ বাবু শুয়ে আছেন। ওনাকে দেখেই বোঝা যায় উনি হাত পা নাড়াতে পারেন না। তাই আমরা ঘরে ঢুকতেই উনি নিজের চোখটা যত দূর ঘোরানো সম্ভব তত দূর ঘুরিয়ে আমাদের দেখার চেষ্টা করলেন। সেটা লক্ষ্য করেই বোধহয় জিতুদা ওনার আরেকটু কাছে গিয়ে দাঁড়ালো। জিতুদা ওনার কাছে যাওয়ার পর
উনি কয়েক সেকেন্ড ধরে জিতুদাকে দেখলেন। তারপর আমার কেন জানি না মনে হলো জিতুদাকে দেখে উনি মনে মনে একটু শান্তি পেলেন। তাকে দেখে যে উনি খুশি হয়েছেন তা ওনার ঠোঁটের কোণে লেগে থাকা ছোট্ট হাসিটা দেখে বোঝা যায়। জিতুদা বিদ্যুৎ বাবুকে আরো কিছুক্ষণ দেখার পর বলল, চল তাপস, বাড়ির দিকে যাওয়া যাক। এখন ঘড়িতে সময় প্রায় 11:30। জগদীশ বাবুর গাড়িতে করে আমরা বাড়ির দিকে রওনা দিয়েছি। এই সময়টা রাস্তা অপেক্ষাকৃত ফাঁকা থাকে, তাই এবার আর বাড়ি ফিরতে অতটা সময় লাগলো না। বাড়ি ফেরার পর আমি জিতুদাকে বললাম, ব্যাপারটা বড্ড গন্ডগোলে, তাই না জিতুদা? গন্ডগোল তো বটেই। পৃথিবীর সব রকম ক্রাইম কেসেই কোনো না কোনো গন্ডগোল থাকেই। গন্ডগোলটা খুঁজে বের করাই আমার কাজ। তোমার কাকে সন্দেহ হয়? আমারটা পরে শুনবি, আগে তুই বল দেখি তোর কাকে সন্দেহ হয়। তুই তো সবই শুনলি আর সবই দেখলি, এবার বল দেখি তুই কি বুঝলি। এইটুকু বুঝলাম যে চোর হয়তো বাড়িতেই আছে। গুড। বাড়িতে মেঘদূত বাবুকে ছাড়াও আরো 4 জন মানুষ আছে। অনিমেষ ঘোষ, অগ্নিদূত ভট্টাচার্য, শান্তনু রায় এবং বিদ্যুৎ ভট্টাচার্য। কিন্তু এদের সবাইকে দেখেই খুব ভালো মানুষ বলে মনে হলো। কি করে বুঝলি যে ওরা ভালো মানুষ? বারে, মানুষ দেখে কি আর বোঝা যায় না? এই সমস্ত ক্রাইম কেসে যাকে সব থেকে বেশি ভালো মনে হবে বেশিরভাগ সময় দেখবি সেই অপরাধী। যেমন ধর অনিমেষবাবু, ওনাকে দেখে তোর কি মনে হয়? খুব অসহায় একজন মানুষ। তোমার কি ওনাকে সন্দেহ হয়? পরে বলছি, এবার বল শান্তনু বাবু সম্বন্ধে তোর কি মতামত? শান্তনু বাবুকে দেখে তো খুব ভদ্র একজন মানুষ বলে মনে হয়, শিক্ষিত মানুষ। উনি এমন কিছু করবেন? তোর ধারণা শিক্ষিতরা চুরি করতে পারে না, তাই তো? পরিস্থিতি অনুযায়ী দুজনের ওপর সব থেকে বেশি সন্দেহ হওয়াটাই স্বাভাবিক। একজন শান্তনু রায় এবং অন্যজন অনিমেষ ঘোষ। তবে মেঘদূতবাবুর দাদা অগ্নিদূতকেও সন্দেহের তালিকা থেকে বাদ দেওয়া যায় না। ও হ্যাঁ, আরেকটা কথা বলার ছিল জিতুদা। বল। তুমি লক্ষ্য করেছ, আমরা যখন বিদ্যুৎ বাবুর ঘরে গেলাম আর তুমি যখন বিদ্যুৎ বাবুর সামনে গিয়ে দাঁড়ালে, তখন তোমাকে দেখে বিদ্যুৎ বাবুর শারীরিক ভাবভঙ্গির একটা পরিবর্তন হয়েছিল। কেন জানি না, আমার মনে হলো তোমাকে দেখার পর ওনার ঠোঁটের কোণায় একটু হাসি ফুটে উঠেছিল। বাহ, ভেরি গুড তাপস, তুই লক্ষ্য করেছিস তাহলে? তা লক্ষ্য করেছি, তবে কি কারণে এমনটা হলো তা বুঝতে পারিনি। কারণ তো অনেক কিছুই হতে পারে। যেমন ধর, এটা হয়তো অতি সামান্য ব্যাপার। আমরা ওনার ঘরে গেছি, উনি শুধু একটা ভদ্রতার হাসি হাসলেন। অথবা উনি হয়তো আমাকে চেনেন, তাই আমাকে দেখার পর হাসলেন। অথবা এইটুকু বলে চুপ করে গেল। আমি জিজ্ঞাসা করলাম, অথবা কি? জিতুদা মিনিট 2 চুপ করে রইল, সম্ভবত তখন কিছু ভাবছে। তারপর বলল, কিছু না। বলো না কি? কিছু না, সেটা বলার সময় এখনো হয়নি। এখন চুপটি করে বসে থাক, আমাকে একটু ভাবতে দে। কিন্তু কোনো কিন্তু নয়, হয় চুপটি করে বসে থাকবি, নয়তো অন্য ঘরে যাবি। কি আর করার, চুপটি করে বসে রইলাম। আর জিতুদা চেয়ারে গা এলি দিয়ে চোখ বন্ধ করে বসে পড়ল। অবশ্য এটা নতুন কিছু নয়। জিতুদা যখন কোনো বিষয় নিয়ে গভীরভাবে চিন্তা করে, তখন সে এভাবেই নিজের শরীরটাকে এলিয়ে দিয়ে চোখ বন্ধ করে থাকে। প্রায় ঘন্টাখানেক সে এভাবেই ছিল। এইমাত্র জিতুদার চেয়ার থেকে উঠেছে। অবশ্য জিতুদা এবার কি করবে তাও আমার অজানা নয়। এবার সে একটা কলম নেবে, তারপর তার ওই সিন্ধুলিপি খাতার মধ্যে আঁকিবুকি কাটতে থাকবে। যদিও এই আঁকিবুকি করাটাকে সিন্ধুলিপির নামটা আমিই দিয়েছি, কারণ সিন্ধুলিপির যেমন পাঠোদ্ধার সম্ভব হয়নি, ঠিক তেমনি জিতুদার এই আঁকিবুকির পাঠোদ্ধার আজ পর্যন্ত কেউ করে উঠতে পারেনি। সারাদিনে জিতুদার সাথে আর মাত্র একবার কথা হয়েছিল, আর সেটা ছিল দুপুরে খাবার টেবিলে। তারপর জিতুদা আবার নিচের ঘরে চলে গিয়ে ভাবনার জগতে হারিয়ে গেল।
দুপুরে খাওয়ার পর আমি একটু ঘুমিয়েছিলাম। বিকেলে ঘুম ভাঙার পর জিতুদার ঘরে গিয়ে দেখি জিতুদা ঘরে নেই। তারপর সম্পূর্ণ বাড়ি খুঁজেও যখন তাকে পেলাম না, তখন বাবাকে গিয়ে জিজ্ঞাসা করলাম, জিতুদা কোথায় গেছে তুমি কি জানো বাবা? জিতু সে তো বেরালো ঘন্টাখানেক আগে। বেরিয়েছে? কোথায় গেছে কিছু বলে গেছে? না রে, তেমন কিছু তো বলে যায়নি। নিজের ঘরে এসে বসলাম। কি জানি জিতুদা আবার কোথায় গেল, আর আমাকেই বা নিয়ে গেল না কেন? এসব ভাবছি, ঠিক এই সময় কলিং বেলটা বেজে উঠল। দৌড়ে গিয়ে দরজা খুললাম। ভাবলাম হয়তো সে এসেছে, কিন্তু দরজা খুলে দেখি জগদীশ বাবু। তিনি ঘরে এসে চেয়ারে বসতে বসতে বললেন, কি হে তাপস ভাই, জিতুবাবুকে দেখছি না। জিতুদা তো বাড়িতে নেই, একটু বেরিয়েছে। নাকি? কোথায় গেছে? আমাকে বলে যায়নি। আমি একটু ঘুমোচ্ছিলাম, ঘুম থেকে উঠে দেখি জিতুদা বাড়িতে নেই। তারপর বাবার কাছ থেকে জানতে পারলাম যে জিতুদা নাকি কোথায় বেরিয়েছে, কিন্তু কোথায় গেছে সেটাও বাবাকে বলে যায়নি। যা, আমি তো ভাবলুম তোমাদের বাড়িতে এসে একটু গল্প টল্প করবো, তদন্ত কদ্দুরকু এগুলো সেগুলো নিয়ে একটু জানবো, কিন্তু তিনি তো বাড়িতেই নেই। একটু বসুন, কিছুক্ষণের মধ্যেই চলে আসবে হয়তো। আপনি বসুন, আমি আমি একটু চা করতে বলছি, ঠিক আছে? না না তাপস, এখন নয়, জিতুবাবু আসুক, তারপর চা খেতে খেতে আড্ডা মারা যাবে। বেশ। আচ্ছা, একটা কথা বলুন তাহলে। কি কথা? আপনি তো আজ সব দেখলেন শুনলেন, আপনার কাকে অপরাধী মনে হয়? আমার? এইটুকু বলে জগা জেঠু যেন ভাবনার মধ্যে পড়ে গেল। কিছুক্ষণ উপরের দিকে তাকিয়ে মাথা চুলকে বলল, আমার তো মনে হয় ওই যে অ্যাসিস্ট্যান্ট, কি যেন নাম ওনার? জগা জেঠু অনেক চেষ্টা করেও ওনার নামটা মনে করতে পারছিলেন না। তাই বাধ্য হয়েই আমি বললাম, শান্তনু রায়। হ্যাঁ হ্যাঁ, ওই শান্তনু রায়। ওই শান্তনু রায়কেই আমার সন্দেহ হয়। কেন ওনাকে সন্দেহ হয় কেন? আরে জিতুবাবুও তো ওনাকেই সন্দেহ করছেন। হ্যাঁ, সন্দেহটা শান্তনু বাবুর ওপর বেশি হওয়াটা স্বাভাবিক, কিন্তু বাকিদেরও কি বাদ দেওয়া যায়? এমনভাবে আরো মিনিট 10 কেটে গেছে। এই মাত্র জিতুদা ফিরল। ফিরে এসে জগদীশ বাবুকে দেখে জিতুদা বলল, আপনি কখন এলেন? হ্যাঁ, এসেছিলুম তো বেশ কিছুক্ষণ, আপনার জন্যই অপেক্ষা করছিলুম। ভাবলাম আপনি এলে একটু গল্প সল্প করব। জগদীশ বাবুর বলা শেষ হলে আমি জিতুদাকে উদ্দেশ্য করে বললাম, আমাকে না ডেকেই চলে গেছিলে কেন তুমি? তুই ঘুমোচ্ছিলিস তাই। আর তাছাড়া যেখানে গেছিলাম সেখানে তোর যাওয়ার প্রয়োজন ছিল না। কিন্তু কোথায় গেছিলে সেটা তো বলবে। গেছিলাম কিছু তথ্য সংগ্রহ করতে। কিসের তথ্য? সেটা সময় মতোই জানতে পারবি। আরও বেশ কিছুক্ষণ আমরা তিনজন মিলে নানা রকম আলোচনা করলাম। তারপর জগদীশবাবু বেরিয়ে গেলেন। তিনি বললেন, আজ তবে উঠি মশাই। রাতের খাবারটা আজ এখানেই খেয়ে যান। না না, মানে আমার একটা নেমন্তন্ন আছে, আসি। জিতুদার একটা চিরাচরিত অভ্যেস আছে। গরমের দিনে রাতে ঘুমোতে যাওয়ার আগে জিতুদা একবার স্নান করে নেয়। সে বলে ঘুমোতে যাওয়ার আগে স্নান করলে নাকি ঘুমটা খুব ভালো হয়। রোজ খাওয়া দাওয়ার পর আমরা কিছুক্ষণ গল্প করি, তারপর সে স্নান করতে যায়। আজও এইমাত্র জিতুদা স্নানে গেছে, আর আমি বসে রইলাম সোফার এক কোণে। বসে বসে আকাশ পাতাল ভাবতে লাগলাম। ঠিক তখনই হঠাৎ টেলিফোনের রিং বেজে উঠল। আমি উঠে গিয়ে টেলিফোনের রিসিভারটা উঠিয়ে নিলাম। কিছুক্ষণ সব চুপচাপ। হ্যালো। আমি 2-3 বার হ্যালো হ্যালো বলার পরেও দেখলাম কেউ কোনো উত্তর দিচ্ছে না। তাই কেউ ভুল করে ফোন করেছে ভেবে আমি ফোনের রিসিভারটা রেখে দিতে যাব, এমন সময় টেলিফোনের ওপাশ থেকে ভেসে এলো, হ্যালো তপস মিত্র, তোমার দাদা যতীন আছেন?
আছে, কিন্তু ও স্নান করছে। আপনি কে? আমি কে সেটা তুমি না জানলেও চলবে। তোমার দাদাকে গিয়ে বলে দিও সে যেন এইসব কেসের গোয়েন্দাগিরি ছেড়ে দেয়, নইলে কিন্তু ফল ভালো হবে না। নিতান্তই বালক বয়সে গোয়েন্দা সহকারী হয়েছ, জানো না তোমার হাতের কাছে পেলে কি অবস্থা করব। সাবধান করে দিলাম তোমাকে, গোয়েন্দা হওয়ার ইচ্ছা ত্যাগ করো, নাহলে পরে ভুগতে হবে। কথাটা শেষ হওয়ার সাথে সাথেই তিনি টেলিফোনটা রেখে দিলেন। আমার বুকের মধ্যে এবার ধুক ধুক করা শুরু হয়েছে। কেই হুমকি দিল জিতুদার আমাকে? আমি ফোনের রিসিভারের ঠিক সামনে দাঁড়িয়েই এসব ভাবতে লাগলাম। আমার শরীর থেকে তখন টপ টপ করে ঘাম ঝরতে লাগছে। ঠিক সেই সময় জিতুদা পেছন থেকে আমার কাঁধে হাত রেখে বলল, কিরে, কে ফোন করেছিল? আমি প্রথম কয়েক সেকেন্ড চুপ করে রইলাম। তারপর কাঁপা কাঁপা গলায় আমতা আমতা করে তাকে বললাম, কেউ একজন ফোন করে বলল যে দাদাকে বলে দিও সে যেন তদন্ত বন্ধ করে দেয়। কে ফোন করেছিল? গলাটা চিনতে পারলি? না জিতুদা, আমি আসলে একটু ভয় পেয়ে গেছিলাম। ধুর, ভয় পাওয়ার কি আছে রে পাগল? যে ফোন করেছে সে নিজেই ভীত, তাই ফোন করে সে নিজেকে বাঁচানোর জন্য ব্যর্থ চেষ্টা করছিল শুধু। ইস, ফোনটা যদি আমি ধরতে পারতাম। যাক, আর কিছু বলেছে কিনা বল। বলল যে দাদাকে বলে দিও যেন তদন্ত বন্ধ করে দেয়, না হলে নাকি বিপদ হবে। বিপদ তো হবেই, তবে জিতু মিত্তিরের নয়। বিপদ হবে অপরাধীর। জিতু মিত্তির কাউকে ভয় করে না। রাতে আমার ঘুম আসতে চাইল না। সারা রাত মাথার মধ্যে ঘুরতে থাকলো একটু আগের সেই ফোনের কথাটা। কেই ফোনটা করলো? শান্তনু বাবু নাকি অনিমেষ বাবু? আচ্ছা, অগ্নিদূত বাবুও তো হতে পারেন, নাকি অন্য কেউ? সত্যিই যদি জিতুতার কোনো বিপদ হয়, তার কি একটু ভয় করে না? এসব ভাবতে ভাবতেই রাতে কখন ঘুম এসে গেছিল বুঝতে পারলাম না। ঘুম ভাঙল জিতুতার ডাকে। তাপস, এই তাপস, ওট ওট ওট, একটু বেরোতে হবে, তাড়াতাড়ি ওট, নাইলে তো কিন্তু রেখে চলে যাবো। তারপর আবার আমাকে বলবি না যে ও কেন রেখে চলে গেলে। না, তার সাথে যেতেই হবে। জিতুতার সঙ্গে না গিয়ে বাড়ি বসে কৌতূহল দমিয়ে রাখার কোনো মানেই হয় না। তাই তাড়াতাড়ি তৈরি হয়ে নিয়ে বেরিয়ে পড়লাম জিতুতার সাথে। একটা ট্যাক্সি নিয়ে চলে গেলাম ধর্মতলা চার্লি চ্যাপলিন পার্ক, মেঘদূত বাবুর বাড়িতে। ভেতরে গিয়ে দেখলাম মেঘদূত বাবু তার ভাই বিদ্যুৎ বাবুকে ইঞ্জেকশন দিচ্ছেন। কিন্তু ইঞ্জেকশন দেওয়ার সময় ওনার হাত থরথর করে কাঁপছে। আমরা যেতেই তিনি হুড়মুড়িয়ে উঠে দাঁড়িয়ে বললেন, মিস্টার মিত্তির, আপনি এসেছেন? কিছু পেয়েছেন বুঝি? না, এখনো পর্যন্ত কিছু পাইনি, তবে পাবো এটা নিশ্চিত। আচ্ছা মেঘদূত বাবু, আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করার আছে। হ্যাঁ, করুন। ইঞ্জেকশন দেওয়ার সময় আপনার হাতটা ওভাবে কাঁপছিল কেন? আসলে আমার নিজেরও একটু শরীর খারাপ, তাই। বেশ। আচ্ছা, আপনাদের বাড়িতে টেলিফোন লাইন কটা, আর সেগুলো কোথায় আছে? দুটো, একটাই ওপর তলায় আমার ঘরে, আর একটা নিচতলায় হলো রুমে। কাল রাতে কি কেউ আপনার ঘরে টেলিফোনটা ব্যবহার করেছে কিনা সেই বিষয়ে আপনি কিছু জানেন? না, আমার ঘরের টেলিফোন তো কেউ ব্যবহার করেননি। কেন, আপনি কি কিছু ধরতে পেরেছেন? গতকাল রাতে কেউ একজন আমাকে ফোন করেছিলেন। তিনি ফোন করে আমাকে হুমকি দিয়েছেন তদন্ত না করতে, এবং আমি নিশ্চিত যে সেটা এই বাড়ি থেকেই কেউ করেছে। তাই আমি তাকে জানিয়ে দিতে এলাম যে আমি কাউকে ভয় করি না, আর ভবিষ্যতে আমাকে আর হুমকি দিয়ে কোনো লাভ হবে না। আমি আর মাত্র কয়েকদিনের মধ্যেই অপরাধীকে খুঁজে বের করব এবং তাকে শাস্তি দেব। মেঘদূত বাবুর বাড়ি থেকে বাইরে বেরোনোর পর আমি জিতুদাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা জিতুদা, অন্য কেউ তো ফোন করতে পারে? অন্য কেউ মানে যদি চোর বাইরের কেউ হয়? আমার মনে হয় না চোর বাইরের কেউ।
আর বাইরের কেউ যদি হয়েও থাকে তাহলে এই বাড়ির কারোর না কারোর সঙ্গে তার কোনো না কোনো যোগাযোগ আছে, এটা আমি নিশ্চিত। এইটুকু বলে জিতুদা একটা ট্যাক্সি ডেকে ট্যাক্সি ড্রাইভারকে গন্তব্য বুঝিয়ে দিয়ে আমাকে উদ্দেশ্য করে বলল, চল এখন বাড়ি চল, বাকি কথা পরে হবে। ট্যাক্সি থেকে সবে নেমেছি, দেখলাম রাস্তার মোড়ে দাঁড়িয়ে এক লম্বা চুলযুক্ত দাড়িওয়ালা লোক লিফলেট বিলি করছেন। আমরা তার পাশ দিয়ে যেতেই তিনি আমার হাতে একটা লিফলেট ধরিয়ে দিলেন। আমি সেটা নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি, হঠাৎ জিতু তার তীক্ষ্ণ নজরে আমার হাতের লিফলেটের দিকে দেখল। সে হঠাৎ দ্রুত বেগে আবার পিছন দিকে এগিয়ে গেল। কিছু বুঝতে না পেরে আমিও তার পেছন পেছন ছুট লাগালাম। ঠিক যে জায়গায় সেই লোকটি লিফলেট বিলি করছিলেন, জিতুদা সেখানে দাঁড়িয়ে দেখতে লাগলো। মনে হয় জিতুদা সেই লোকটাকেই খুঁজছিল। আমি জিতুদার পাশে গিয়ে তাকে জিজ্ঞাসা করলাম, কি খুঁজছো তুমি? আর সেই লোকটাকে যে তোকে এই লিফলেটটা দিল। কিন্তু কেন? তোর হাতের কাগজটাও উল্টো করে দেখ। আমি হাতের কাগজটা উল্টো করে দেখলাম, তাতে কিছু লেখা আছে, তবে সাংকেতিক ভাষায়। কি যে লেখা আছে তা বোঝার উপায় নেই। তাই আমি জিতুদাকে বললাম, এ তো সাংকেত ভাষায় লেখা, কিছুই তো বুঝতে পারছি না। তবে একদম নিচের দিকটায় বাংলায় লেখা আছে, জ্বলন্ত বার্তাবাহক। কই এদিকে দে দেখি। আমি কাগজটা জিতুদার হাতে দিলাম। সে তার হাতে নিয়ে কিছুক্ষণ ভালো করে কাগজটা দেখল, তারপর সেটা পকেটে ঢুকিয়ে নিয়ে বলল, চল বাড়ি চল, এটা নিয়ে একটু ভাববার প্রয়োজন আছে। তার কথা মতো আমরা বাড়ি এলাম। বাড়ি এসে জিতুদা সোফার উপর বসে নিজের পকেট থেকে ভাঁজ করে রাখা লিফলেটটা বের করে সেটার দিকে এক মনে তাকিয়ে রইল। তারপর আরো কিছুক্ষণ সেটিকে ভালো করে দেখার পর বলল, যে লোকটি তোকে এটা দিল তার মুখ দেখেছিস? হ্যাঁ দেখেছি। কেমন দেখতে? লম্বা চুল, মুখ দাড়িতে ভর্তি, মাঝারি উচ্চতা, আর বেশি কিছু মনে নেই। ভালো করে মনে করে দেখ, আর কোনো বিশেষত্ব লক্ষ্য করেছিস কি? না, আর তেমন কিছু মনে পড়ছে না। একটু ভালো করে ভেবে দেখ, আর কিছু লক্ষ্য করিসনি যেটা দিয়ে ওই ব্যক্তিকে আলাদাভাবে চেনা যায়? না, তেমন কিছু তো। ও হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। লোকটির হাতের আঙুলের একটা নখ ভাঙা। উনি যখন আমাকে কাগজটা দিচ্ছিলেন তখন আমি লক্ষ্য করেছিলাম, সেটা এখন মনে পড়ল। হাতের আঙুলের নখ ভাঙা? বেশ, তাতেই হবে। কিন্তু এটাতে যে কি লেখা আছে সবার আগে সেটা বুঝতে হবে আমাদের। তাহলে এখন কি করবে জিতুদা? ভাবতে হবে। কেসটা জমে উঠেছে রে তাপস। আজ সারাদিন জিতুদা ওই লিফলেটে লেখা সাংকেতিক ভাষা উদ্ধারের চেষ্টা চালিয়েছে। কখনো দেখেছি ও লেখাটার দিকে এক মনে তাকিয়ে আছে, আবার কখনো দেখেছি যে ও চোখ বন্ধ করে হারিয়ে গেছে ভাবনার জগতে। এরই মাঝে আমিও আরেকবার ওই লেখাটা দেখে এসেছি, কিন্তু তা দেখে বোঝার উপায় কিছু নেই। শুধুমাত্র চোখে দেখে যা বোঝা যাচ্ছে তা হলো কাগজের উপর কিছু নাম্বার লেখা, আর তারই পাশে বাংলার আকার, ইকার, এরকম কিছু চিহ্ন। আর সেগুলো ছাড়াও কিছু অদ্ভুত চিহ্ন যা আমি বা জিতুদা কেউই এর আগে কখনো দেখিনি। এইমাত্র আমাদের দুপুরের খাওয়া শেষ হয়েছে। জিতুদা খাওয়া শেষ করেই আবার সেই কাগজ নিয়ে বসে পড়েছে। এবার দেখলাম কিছুক্ষণ ওই লেখার দিকে তাকিয়ে আপন মনে চিন্তা করার পর এবার সে নিজেই একটা খাতা কলম নিয়ে তাতে যেন কি সব লিখতে শুরু করেছে। কি জানি, হয়তো জিতুদা কিছু ভেবে বের করতে পেরেছে, তাই হয়তো সেই সূত্র অনুযায়ী এই সাংকেতিক লেখার উত্তর বের করার চেষ্টা করছে। একবার আমি যদিও উকি মেরে দেখেছি, তবে আমি না ওই সাংকেতিক লেখা বুঝতে পারছি, না জিতুদা কি লিখছে তা বুঝতে পারছি। অবশ্য কৌতূহল বশত জিতুদাকে একবার জিজ্ঞেস করে ফেলেছি, কিন্তু তাতে সে আমাকে ধমক দিয়ে বলেছে, বিরক্ত করিস নে তাপস, এখন আমাকে একটু একা থাকতে দে। বারে, আমি কোথায় বিরক্ত করলাম? কি বুঝতে পেরেছ সেটা একটু বললেই তো হয়। পরে বলবো।
দুপুর পেরিয়ে সন্ধে হয়েছে। জিতুদাকে দেখলাম এখনো হাতে ওই কাগজটা নিয়ে ঘরের মধ্যেই এপাশ ওপাশ পায়চারি করছে, আর মাঝে মাঝে টেবিলের কাছে গিয়ে টেবিলের উপর রাখা খাতায় কিছু একটা লিখছে। জিতুদা ওই সাংকেতিক লেখাটার মানে বের করতে পেরেছে কিনা সেটা জানার জন্য খুব কৌতূহল হচ্ছে, কিন্তু জিতুদাকে জিজ্ঞেস করতে গেলেই বকা শুনতে হবে, তাই আর জিজ্ঞাসা করার সাহস পেলাম না। এভাবে কেটে গেল প্রায় আরো ঘন্টা দুয়েক। এখন জিতুদাকে দেখে মনে হচ্ছে সে বোধহয় অনেকটাই ফুরফুরে মেজাজে আছে। সে যে ওই সাংকেতিক ধাঁধার অর্থ প্রায় সমাধান করে ফেলেছে তা ওর মুখের কোণে ওই হাসিটা দেখলেই বোঝা যায়। হঠাৎ টেলিফোনের রিং বেজে উঠল। আমি এগিয়ে গিয়ে ফোনের রিসিভার তুলে নিয়ে বুঝলাম জগদীশবাবু ফোন করেছেন। হ্যালো। তাপস ভাই, জিতুবাবু কি বাড়িতে আছেন? হ্যাঁ আছেন, তবে ও এখন হিসাব নিকাশে ব্যস্ত। কিসের হিসেব? আজ সকালে কেউ আমাকে একটা চিঠি দিয়ে গেছে যেটা সাংকেতিক ভাষায় লেখা, ও সেটাই সমাধান করার চেষ্টা করছে। বলো কি হে তাপস ভাই, সাংকেতিক চিঠি? তাহলে তো ওটা দেখতেই হচ্ছে। হ্যাঁ চলে আসুন, আপনি আস্তে আস্তে বোধহয় জিতুদা ওটা সমাধান করেও ফেলবে। সত্যি আসছেন তো তাহলে? ইয়েস, এক্ষুনি আসছি। মিনিট 30-এর মধ্যেই জগা জেঠু এসে হাজির হলেন। আমি দরজা খুলে দিতেই বললেন, হে হে, এসে গেছি তাপস। তা সমাধান কতদূর এগোলো? আপনি জিজ্ঞাসা করে দেখুন না। জগদীশ বাবুর সাথে সাথে আমিও জিতুদার ঘরে গেলাম। এবার দেখলাম জিতুদা বেশ ভালোই মেজাজে আছে। জগদীশ বাবু জিতুদাকে জিজ্ঞাসা করলেন, কি মশাই, সমাধান কিছু এগোলো? প্রায় হয়ে গেছে। তারপর আমার উদ্দেশ্যে বলল, তাপস এদিকে আয় তো। আমি তার কাছে এগিয়ে গেলাম। জিতুদা সেই কাগজটা আমার হাতে দিয়ে বলল, এই কাগজটায় একদম প্রথমে কি লেখা আছে বল। যতদূর বোঝা যাচ্ছে প্রথমটা বাংলার 3-এর মতো কিছু একটা, আর তার পাশে বাংলা ভাষায় আকারের মতো পরপর 2 দাগ। হ্যাঁ ঠিক, এবার দেখ তো ওই বাংলার 3 আর 2 আকার জুড়ে দিয়ে কোনোভাবে কি বাংলার বর্ণমালার আ বর্ণটা তৈরি করা যায়? হ্যাঁ তা যায় বই কি। আমি যদি 3-এর নিচের দিকটা প্রথম আকারের সাথে জুড়ে দিই তাহলে ওটা আয়ের মতো হয়ে যায়। ভেরি গুড। আচ্ছা তাহলে আমরা এখন একটা আ পেলাম। জগদীশবাবু, আপনি একটা খাতা নিয়ে এগুলো পরপর লিখতে থাকুন। আচ্ছা তারপর কি আছে রে তাপস? একটা ইংরেজির এক্স অক্ষর শুয়ে রাখার মতো লেখা আছে, আর তার পাশে আরেকটা আকার। বেশ, এবার দেখ তো ওটাকে কোনোভাবে বাংলার তালব্যস্য বানানো যায় কিনা। হ্যাঁ খুব সহজেই। এক্সের ডান দিক থেকে একটা দাগ টেনে দিলেই ওটা স হয়ে যায়। একদম। আর পাশে রইল একটু আকার, তাহলে কি হলো? আ আর তালব্যস্বয় আকার, অর্থাৎ আশা। তারপর কি আছে? একটা ইংরেজির উল্টো ভি আর তার উপরে একটা মাত্রা দেওয়া। ভেবে দেখ তো এটা কোন অক্ষরের সাথে মিলছে। এই সংকেতটার দিকে কয়েক সেকেন্ড দেখার পরেই হঠাৎ বিদ্যুৎ ঝলকের মতন মাথায় এসে গেল এটি বাংলার ক অক্ষরের মতো। জিতুদাকে সেটা বলার পর সে বলল, ভেরি গুড, এবার বাকি সবগুলো এভাবে বের কর। মিনিট 5 মতন লাগলো সম্পূর্ণ সংকেতটা সমাধান করতে। এতক্ষণ যেটা খুব কঠিন লাগছিল সেটা জিতুদা আমাকে দিয়ে কত সহজেই সমাধান করিয়ে দিল। সমাধান করেই উৎফুল্ল কণ্ঠে বললাম, হয়ে গেছে জিতুদা। এবার জিতুদা জগদীশ বাবুকে উদ্দেশ্য করে বলল, আপনি লিখেছেন তো পুরোটা? ইয়েস স্যার। তাহলে এবার পড়ে ফেলুন পুরোটা একবার। জগদীশ বাবু নিজের হাতে লেখাটা টেবিলের উপর রেখে চোখের একটু কাছাকাছি নিয়ে পড়তে শুরু করলেন। অক্ষরগুলো পরপর সাজিয়ে যেটা পেলুম সেটা হলো, আশা করি আপনি অপরাধীকে ধরার পর ওষুধের ফর্মুলাটা তার আসল মালিককেই ফেরত দেবেন। বেশ অবাক লাগলো ব্যাপারটা। আসল মালিক মানে? কে আসল মালিক? আর কেই বা এই চিঠি পাঠালেন?
আর কৌতূহল চেপে রাখতে পারলাম না। জিতুদাকে জিজ্ঞাসা করলাম, আসল মালিক মানে কার কথা বোঝানো হচ্ছে জিতুদা? সেটাই তো খুঁজে বের করতে হবে। তবে একটা জিনিস ঠিক যে এই চিঠিটা কেসটাকে আরো জটিল করে দিল। কিন্তু মশাই, এই চিঠিটা কে দিল? সেটাও একটা রহস্য। তবে আশা করি কাল মেঘদূতবাবুর বাড়িতে গেলে বোঝা যাবে। তাহলে এই আসল মালিকের ব্যাপারটা কি? এই ওষুধের আবিষ্কারক কি অন্য কেউ? সেটাও হতে পারে, আবার এটাও হতে পারে যে চোর নিজেকে আসল মালিক দাবি করছে, অথবা চোর এসব পাঠিয়ে আমাদের অন্যদিকে ঘুরিয়ে দিতে চাইছে। যদিও এসব করে ওদের কিছুই লাভ হবে না। যাক, আজ সেসব থাক। কাল সকালে আর একবার মেঘদূতবাবুর বাড়িতে যাব। তোরা যেতে চাইলে তৈরি হয়ে থাকিস। ওকে স্যার, আমি কাল সকাল সকালই গাড়ি নিয়ে চলে আসব। এই বলে জগদীশ বাবু বেরিয়ে গেলেন। আমরা আজ রাতের খাবারটা একটু তাড়াতাড়ি খেয়ে নিলাম। ঘুমোতে যাওয়ার আগে আমার একটু গল্পের বই পড়ার অভ্যেস আছে। আজও একটা গল্পের বই নিয়ে বসলাম, কিন্তু আজ কোনোভাবেই বইতে মন বসাতে পারলাম না। এমনভাবে প্রায় ঘন্টাখানেক চলার পর জিতুদার দিকে দেখলাম সে এখনো জেগে আছে। ওরও যে আজ ভালো ঘুম হবে না সেটা আমি জানি, প্রত্যেকবারই এমন হয়। কেসটা যখন সমাধান হওয়ার খুব কাছে চলে আসে তখন কেসটা অপেক্ষাকৃত জটিল হয়ে যায়। আর ঠিক সেই সময়গুলোতে জিতুদা নিজেকে আরো বেশি চিন্তার মধ্যে ঢুকিয়ে নেয়। সকাল 9টার দিকে জগদীশবাবু এলেন। তিনি জিতুদাকে উদ্দেশ্য করে বললেন, কি মশাই, কখন যাবেন? এই তো এখনই বেরিয়ে পড়ব। আমাদের চা জল খাবার হয়ে গেছে, আপনার জন্য আনতে বলি। আপনি খেয়ে নিন, তারপরেই বেরোবো। আমি তো এইমাত্র বাড়ি থেকে খেয়ে এলুম মশাই। তাহলে চলুন। আমাদের গাড়িটা এখন ইন্দিরা গান্ধী সরণি ছেড়ে হসপিটাল রোডের একটা সিগন্যালে দাঁড়িয়ে আছে। সামনের রাস্তায় সামান্য জ্যাম হয়েছে। হঠাৎ আমি গাড়ির বাঁ দিকে তাকাতেই অবাক হয়ে দেখলাম কালকের সেই লোকটি দাঁড়িয়ে আছে যে আমাকে লিফলেট দিয়েছিল। কথাটা আমি জিতুদাকে বললাম, জিতুদা জিতুদা, ওই যে সেই লোকটা যে আমাকে গতকাল লিফলেট দিয়েছিল। ঠিক সেই সময় সিগন্যাল ছেড়ে দিল। লোকটাও রাস্তার বাঁদিকে মোড় নিয়ে এগিয়ে গেল। জিতুদা ড্রাইভারকে উদ্দেশ্য করে বলল, এই ড্রাইভার, বাঁদিকের রাস্তাটা ধরো। ড্রাইভারকে বাঁদিকে যাওয়ার নির্দেশ দেওয়ায় সে গাড়ি বাঁদিকে ঘুরিয়ে নিল। একটু সামনে যেতেই দেখতে পেলাম লোকটি একটি ট্যাক্সিতে উঠলেন। এবার জিতুদা ড্রাইভারকে বলল, ওই ট্যাক্সিটার পেছন পেছন চলো। তার নির্দেশ পাওয়া মাত্রই ড্রাইভার খুব সতর্কভাবে সামনের ট্যাক্সিটাকে অনুসরণ করতে লাগলো। বেশ কিছুক্ষণ ট্যাক্সিকে অনুসরণ করার পর আমরা বুঝতে পারলাম সামনে ট্যাক্সিটা যাচ্ছে শিয়ালদা স্টেশনের দিকে। স্টেশন রাস্তায় ঢোকার পর আমাদের গাড়িটা সামান্য সময়ের জন্য ট্রাফিকে আটকে গেলেও সামনের ট্যাক্সিটা ট্রাফিক সিগন্যাল থেকে আগেই বেরিয়ে গেছে। জ্যাম শেষ করে আমরা যখন স্টেশনের সামনে এসে গাড়ি থামালাম ততক্ষণে সেই লোকটি স্টেশনের মধ্যে ঢুকে গেছে। আমরাও যতটা সম্ভব দ্রুত গতিতে স্টেশনের দিকে এগিয়ে গেলাম, কিন্তু তন্ন তন্ন করে খুঁজেও সেই লোককে আর পাওয়া গেল না। বোধহয় লোকটা ট্রেনে উঠে গেছে। না, সেটা সম্ভব নয়। কেন সম্ভব নয়? শেষ কয়েক মিনিটের মধ্যেই এখান থেকে কোনো ট্রেন ছাড়েনি। কি করে বুঝলেন মশাই? এমনও তো হতে পারে যে আমরা পৌঁছানোর আগেই সে ট্রেনে উঠে চলে গেছে। না, সেটা পারে না। কেন বলুন তো? আপনার সামনেই ট্রেনের টাইম টেবিলের বোর্ডটি দেখুন। শেষ 5 মিনিটে কোনো ট্রেন আছে কি? আর আমরা তো তাকে স্টেশনে ঢুকতেই দেখেছি। আমাদের তার মধ্যে সময়ের ব্যবধান খুব বেশি হলে 1 থেকে 2 মিনিট। কি চোখর বুদ্ধি মশাই আপনার! হ্যাঁ, জিতুদা জগা জেঠুর শেষ কথাটার কোনো উত্তর না দিয়ে হঠাৎ একটা বইয়ের দোকানের দিকে এগিয়ে গেল। আমরাও গেলাম ওকে অনুসরণ করে। দোকানের কাছে গিয়ে দোকানে দাঁড়িয়ে থাকা একজন ভদ্রলোককে উদ্দেশ্য করে জিতুদা বলল, নমস্কার অনিমেষবাবু, তা এখানে বই কিনতে এসেছেন বুঝি? এবার লোকটি পেছনে ঘুরে আমাদের দিকে মুখ করলে বুঝতে পারলাম যে ইনি হচ্ছেন অনিমেষ ঘোষ। আগে হ্যাঁ, ওই আমার একটা বই কিনতে এসেছিলাম। তা কি বই কিনলেন? এই একটা ইংরেজি উপন্যাস। ও, আর আপনার হাতের ওই ব্যাগটাতেও সব বই আছে বুঝি? এতক্ষণে লক্ষ্য করলাম যে
অনিমেষবাবুর হাতে সত্যি একটা ব্যাগ আছে। জিতু তার কথার উত্তরে অনিমেষবাবু বললেন, আরে না না, ওটার মধ্যে তো বাজার আছে। এই বাজার করতে এসেছিলাম, তাই ভাবলাম বইটাও কিনে নিয়ে যাই। একবার বাড়ি ঢুকে গেলে সহজে বেরাতে পারবো না, তাই আর কি। তা ভালোই করেছেন। তা আপনি বাড়ি যাবেন তো? চলুন, আমরাও বাড়িতেই যাচ্ছি, আমাদের সাথে গাড়ি আছে, একসাথেই যাওয়া যাবে। আহ, যেতে পারলে আমারও খুব ভালো হতো মিস্টার মিত্তির, কিন্তু আমার আরেকটু কাজ আছে। আপনারা যান, আমি একটু পরেই যাচ্ছি। বেশ, আসুন তাহলে। ফেরার সময় আমি জিতুদাকে জিজ্ঞেস করলাম, কিন্তু জিতুদা, সেই লোকটাকে তো আর খুঁজে পাওয়া গেল না। কে বললো পাওয়া গেল না? আমার তো মনে হয় আমি পেয়েছি। সত্যি জিতুদা? তুমি তুমি পেয়েছো? বোধ হয় পেয়েছি, তবে এখনই কিন্তু জিজ্ঞাসা করবি না যে কোথায় কিভাবে পেলাম। কেন? কারণ আছে, সেটা পরে জানতে পারবি। এখন চুপচাপ বসে থাক। মেঘদূত বাবুর বাড়ি পৌঁছতে এবার বেশ কিছুক্ষণ সময় লাগলো। দিনের এই সময়টায় রাস্তায় ট্রাফিক বেশি থাকে। মেঘদূত বাবুর বাড়ি গিয়ে দেখলাম তিনি তার নিজের ঘরেই বসে আছেন। আমরা যেতেই তিনি উঠে দাঁড়িয়ে বললেন, আরে মিস্টার মিত্তির, আসুন আসুন। তারপর আপনাকে দেখে মনে হচ্ছে যে আপনি চোরকে ধরে ফেলেছেন। আমি কি ঠিক বলছি? না, সেটা এখনো হয়নি, আর 2-1 দিনের মধ্যেই ধরে ফেলবো, এটা আমি নিশ্চিত। আচ্ছা, অনিমেষবাবু এখন কোথায় গেছে আপনি জানেন? হ্যাঁ, সে তো বাজারে গিয়েছিল। আর শান্তনুবাবু বাড়িতে আছেন? না, সে তো ওই ঘন্টাখানেকে ছুটি নিয়ে কোথাও বেরিয়েছে। সাথে করে কি উনি কোনো ব্যাগ বা এমন কিছু নিয়ে গেছেন? হ্যাঁ, সাথে করে বোধহয় একটা ব্যাগ নিয়ে গেছে। ও, আই সি। ঠিক আছে, আমরা একটু অপেক্ষা করছি, আমার শান্তনুবাবুর সাথে একটু কথা বলার আছে। শান্তনুবাবু এলেন আরও প্রায় মিনিট 10 পরে। মেঘদূত বাবু দারোয়ানকে বলে রেখেছিলেন যে শান্তনুবাবু এলেই তাকে যেন মেঘদূত বাবুর ঘরে পাঠিয়ে দেওয়া হয়। তাই বোধহয় শান্তনুবাবু সরাসরি মেঘদূত বাবুর ঘরে এসে জিজ্ঞাসা করলেন, আগে আপনি কি আমাকে ডাকছেন? হ্যাঁ, ডাকছিলাম। মিস্টার মিত্তির তোমার সঙ্গে একটু কথা বলবে। এবার শান্তনুবাবু এগিয়ে এসে বললেন, হ্যাঁ বলুন মিস্টার মিত্তির। শান্তনুবাবু, আপনি কোথায় গিয়েছিলেন? আগে আমার কিছু জিনিস কেনার ছিল, সেগুলি কিনতে গিয়েছিলাম। কি জিনিস কিনেছেন জানতে পারি কি? ওই আমার জন্য 2-1টা পোশাক আর দৈনন্দিন ব্যবহারের কিছু জিনিস। এগুলো কিনতে কোথায় গিয়েছিলেন তা জানতে পারি কি? এই তো কাছে, ধর্মতলা বাজারে। ঠিক আছে, আপনি যেতে পারেন। এইটুকু বলে জিতু তার শান্তনুবাবুর দিকে হাত বাড়িয়ে দিয়ে বলল, ধন্যবাদ আপনাকে শান্তনুবাবু। শান্তনুবাবুও হাত বাড়িয়ে জিতুতার সঙ্গে হাত মিলিয়ে ঘর থেকে বেরিয়ে গেলেন। এবার জিতুতা মেঘদূত বাবুকে বললেন, আমার আর কিছু কাজ বাকি আছে মেঘদূত বাবু, আশা করি আজ রাতের মধ্যেই আমি এই কেস করে দেব। মেঘদূত বাবুর বাড়ি থেকে বেরিয়ে জিতুদা আমাদেরকে বলল, তোরা বাড়িতে যা, আমার কিছু কাজ আছে, সেগুলো মিটিয়ে আমি ফিরছি। আমরা ট্যাক্সি করে বাড়ি ফিরে এলাম। বাড়ি ফেরার পর জগা জেঠু বললেন, জিতুবাবু তো বললেন কেসটা উনি আজকেই সমাধান করে দেবেন। তোমার কি মনে হয় তাপস ভাই, কেসটা কি উনি আজকেই সমাধান করতে পারবেন? জিতুদা যখন বলেছে পারবে, তখন অবশ্যই পারবে। এ অপরাধী, আর জিতুবাবু সেই অপরাধীকে কি করে খুঁজে বের করবেন সেটাই জানার জন্য ভীষণ কৌতূহল হচ্ছে তাপস। তা বেশ, তো আপনি আজ এখানেই থেকে যান। আমার মন বলছে জিতুদা আজ সন্ধ্যের মধ্যেই কেস সমাধান করে দেবে। বলছো? তাহলে থেকেই যাই, কি বলো তাপস? হ্যাঁ, থেকে যান। জগদীশ বাবু এখানে থাকায় একটু হলেও আমার সুবিধা হলো, কারণ উনি যদি না থাকতেন তাহলে এখন আমার একা একা বসে চিন্তা করতে হতো। মনের কৌতূহলগুলো বলার মতো কোনো লোক পেতাম না। যদিও এখন আমাদের দুজনেরই একটু চিন্তা হচ্ছে, কারণ এখন প্রায় বেলা দুপুর হয়ে এসেছে, কিন্তু জিতুদা এখনো ফেরেনি। এসব নিয়েই জগদীশ বাবুর সঙ্গে কথা বলছিলাম। ঠিক তখনই আমাদের দরজায় কলিং বেলটা বেজে উঠল। আমি উঠে গিয়ে দরজা খুলে দেখলাম গেটের সামনে একজন পিয়ন এসে দাঁড়িয়েছে। আমি তার সামনে গিয়ে দাঁড়াতেই সে বলল, যতীন মিত্রের নামে একটা চিঠি আছে, এটা ওনারই বাড়ি তো? হ্যাঁ, ওনারই বাড়ি, উনি আমার দাদা। ঠিক আছে, তাহলে এখানে একটা সই করে দিন। আমি সই করে দিলে
পিয়ন আমার হাতে চিঠিটা দিয়ে চলে গেল। আমি ঘরে ফিরে আসার পর জগদীশবাবু আমাকে জিজ্ঞাসা করলেন, কিসের চিঠি তাপস? জানি না, জিতুদার নামে এসেছে। তারপর আরো আধ ঘন্টা মতন কেটে গেছে। জিতুদা এই মাত্র বাড়ি এলো। আমাদের পাশের সোফায় বসার পর আমি তাকে চিঠিটা এগিয়ে দিয়ে বললাম, তোমার নামে এই চিঠিটা এসেছে। চিঠি কই দেখি। জিতুদা চিঠিটা হাতে নিয়ে খাম থেকে চিঠিটা বের করে পড়ে নিল। যদিও ওটাকে আমি চিঠি বলছি, তবে ওটাকে চিঠি না বলে চিরকুট বললে বোধহয় ভালো হতো। মাঝারি সাইজের একটা খামের মধ্যে ছোট্ট একটা চিরকুট। আমি তাকে জিজ্ঞাসা করলাম, চিরকুটে কি লেখা আছে জিতুদা? নে পড়ে দেখ। জিতুদার হাত থেকে চিরকুটটা নিয়ে আমি বুঝলাম তাতে শুধু একটাই লাইন লেখা আছে, যা চোখের সামনে দেখছেন তা সঠিক নয়, সত্য লুকিয়ে আছে চোখের আড়ালে, এবং আমি আশা করি সত্য আপনি খুঁজে বের করবেন। জ্বলন্ত বার্তা প্রবাহক। লাইনটা পুরোপুরি পড়ে শেষ করার পর জিতুদা বলল, এ চিঠি নিশ্চিত সেই লোকের দেওয়া যে আগের চিঠিটা দিয়েছিল। কিন্তু এমন চিঠি লিখে তিনি কি বোঝাতে চাইছেন? ওই যে চোখের সামনে যা কিছু দেখা যাচ্ছে তা সত্যি নয়। কিছুই তো বুঝলাম না জিতুদা। একটু অপেক্ষা কর, বুঝতে পারবি। আমি কোনো রকম উত্তর দেওয়ার আগেই টেলিফোনের রিং বেজে উঠল। জিতুদা ছুটে গিয়ে টেলিফোনের রিসিভারটা তুলে নিল। জিতুদা এমনভাবে টেলিফোনটা তুলে নিয়ে অপর পাশের ব্যক্তির সঙ্গে কথা বলল যেন মনে হলো সে বোধহয় আগে থেকেই জানতো যে কে ফোন করবে, আর জিতুদা এই ফোন আসার অপেক্ষাতেই ছিল। সে ফোনের রিসিভার তুলে নেওয়ার পর তার সঙ্গে অপর প্রান্তের ব্যক্তির যে কি কথোপকথন হলো তার শুধু এক পাশেরটাই আমি শুনতে পেলাম। তা কিছুটা এইরকম, হ্যালো ইন্সপেক্টর চৌধুরী। হ্যাঁ হ্যাঁ আমি তৈরি। হ্যাঁ আপনি আসুন। বলছি লিখুন, ধর্মতলা, চার্লি চ্যাপলিন পার্ক। ফোনে কথোপকথন শেষ হওয়ার পর আমাদেরকে বলল, ঝটপট চল, এক্ষুনি বেরোতে হবে। তারপর জগদীশবাবুকে উদ্দেশ্য করে বলল, আপনার গাড়িতে তেল আছে তো? ইয়েস স্যার, একদম ফুল ট্যাঙ্ক। খুব ভালো, চলুন। গাড়িতে ওঠার সময় জিতুদা জগদীশবাবুকে বলল, ড্রাইভারকে বলে দিন ধর্মতলা, চার্লি চ্যাপলিন পার্ক, মেঘদূত বাবুর বাড়িতে নিতে নিতে। আর হ্যাঁ, একটু কুইক চালাতে বলবেন। আরে হলোটা কি? আমরা এত তাড়াহুড়ো করে মেঘদূত বাবুর বাড়িতে কেন যাচ্ছি? গেলেই বুঝতে পারবি। জগদীশবাবুর সুদক্ষ ড্রাইভার খুব তাড়াতাড়ি আমাদের মেঘদূত বাবুর বাড়িতে পৌঁছে দিলেন। গন্তব্যস্থলে পৌঁছে জিতুদা মেঘদূত বাবুকে বলল, মেঘদূত বাবু, দয়া করে সবাইকে একটু এখানে ডাকুন। আপনার দাদা অনিমেষবাবু, শান্তনবাবু, সবাইকে ডাকুন। কি হয়েছে মিস্টার মিত্তির? আপনি দয়া করে আগে সবাইকে ডাকুন, তারপর বলছি। মেঘদূত বাবু দারোয়ানকে বললেন সবাইকে ডেকে দিতে। ঠিক এই সময় ইন্সপেক্টর চৌধুরী তার দলবল নিয়ে হাজির হলেন মেঘদূত বাবুর বাড়িতে। মিনিট দুয়েকের মধ্যে বাড়ির বাকি সবাইও একে একে চলে এলেন। আপনি কি চোরকে ধরে ফেলেছেন? ধরে ফেলিনি, তবে চিহ্নিত করে ফেলেছি। ধরবে পুলিশ। এইটুকু বলে জিতুদা কিছুক্ষণ চুপ করে রইল। তারপর উপস্থিত সকলের দিকে একবার করে তাকিয়ে নিয়ে সে বলতে শুরু করল, বর্তমানে আপনার বাড়িতে উপস্থিত ব্যক্তিদের মধ্যেই চোর অবস্থান করেছে। কি অনিমেষবাবু, ঠিক বলছি তো? বাড়িতে উপস্থিত সকল ব্যক্তির নজর এখন অনিমেষ বাবুর দিকে। জিতুদার কথার উত্তরে অনিমেষ বাবু বললেন, মানে আপনি কি আমাকে সন্দেহ করছেন? সন্দেহ করছি না, নিশ্চিত রূপে বলছি। ওষুধ এবং ওষুধের ফর্মুলা আপনি চুরি করেছেন। মানেটা কি? কি প্রমাণ আছে আপনার কাছে যে আমি চুরিটা করেছি? ইন্সপেক্টর চৌধুরী, অনিমেষ বাবুর ঘরে একটা নীল রঙের মোটা বই আছে। ওটা উদ্ধার করলে আপনি প্রমাণ পেয়ে যাবেন। কি অনিমেষ বাবু, ঠিক বলছি তো? আপনার ওই বইটা তো আসল বই নয়, ওটা একটা বাক্স, তাই না? এবার ঘটে গেল এক আশ্চর্য কাণ্ড। অনিমেষ বাবু নিজের জামার পকেট থেকে
একটা পিস্তল বের করে জিতুদার দিকে তাক করলেন। ঠিক সেই সময় ইন্সপেক্টর চৌধুরী অনিমেষ বাবুর হাত লক্ষ্য করে একটা গুলি ছুঁড়ে দিলেন। গুলি লাগার সাথে সাথেই অনিমেষ বাবুর মুখ থেকে একটি আর্তনাদ বেরিয়ে এলো, আর অনিমেষ বাবু যন্ত্রণায় ছটফট করতে করতে আহত হাত অন্য হাত দিয়ে চেপে ধরলেন। এরই মধ্যে পুলিশের লোক অনিমেষ বাবুর ঘর থেকে সেই মোটা নীল রঙের বইটি উদ্ধার করে নিয়ে জিতুদার হাতে দিলেন। জিতুদার নকল বইটির উপরে মলাটটা উপরে ওঠাতেই বেরিয়ে এলো তার মধ্যে থাকা কাঁচের শিশি আর কিছু কাগজপত্র। জিতুদার হাতে ওষুধ আর নথিপত্র দেখে মেঘদূত বাবু বললেন, দিন মিস্টার মিত্তির, এবার আমায় জিনিসটা ফেরত দিন। অবশ্যই ফিরিয়ে দেব, তবে যার জিনিস তাকে। তার মানে আপনি কি বলতে চাইছেন কি? আমি বলতে চাইছি যে এই জিনিস আপনার নয়। আরে আপনি কি সব আবল তাবল বকছেন? এই আবিষ্কার সম্পূর্ণ আমার নিজের করা। তাই আপনার আবিষ্কার? তাহলে এই ওষুধে ব্যবহার করা উপকরণগুলোর মধ্যে যে কোনো দুটির নাম বলুন। বলতে পারলেই এই ওষুধ আমি আপনাকে দিয়ে দেব। এবার মেঘদূত বাবু আর কোনো কথার উত্তর দিলেন না, মাথা নিচু করে দাঁড়িয়ে রইলেন। মেঘদূত বাবুকে চুপ করে থাকতে দেখে জিতুদা বলল, মেঘদূত বাবু, সত্যি কথা হলো আপনি না বিজ্ঞানী না ডাক্তার, ঠিক বলছি তো? মেঘদূত বাবু এবারও মাথা নিচু করে নিরুত্তর রইলেন, আর নীরবতাই বুঝিয়ে দিল যে জিতুদা একদম ঠিক কথা বলছে। আমি জিতুদাকে জিজ্ঞেস করলাম, তাহলে এই আবিষ্কার কার? বিদ্যুৎবাবুর। বিদ্যুৎবাবু একজন খ্যাতনামা বিজ্ঞানী এবং ডাক্তার। 3 বছর ধরে উনি এই ওষুধ আবিষ্কার করার চেষ্টা করছিলেন এবং উনি সফলভাবে আবিষ্কার করেছিলেন। কিন্তু সমস্যা হলো, যখন বিদ্যুৎবাবু বেঙ্গালুরুতে এটা নিয়ে কাজ করছিলেন তখন ওনার নিজের দাদা অর্থাৎ মেঘদূতবাবুর সঙ্গে ওনার দেখা হয়ে যায়। তারপর মেঘদূতবাবু যখন জানতে পারে যে তার ভাই এরকম একটা অমূল্য সম্পদ আবিষ্কার করে ফেলেছে এবং এর বাজার দর অনেক টাকা, তখন তিনি আর লোভ সামলাতে পারেন না। তাই নিজের ভাইকে ইঞ্জেকশনের মাধ্যমে প্যারালাইজড করিয়ে এখানে ফিরিয়ে এনে ওই আবিষ্কার উনি নিজের নামেই চালাতে চাইছিলেন। কিন্তু সমস্যা হয়ে গেল, এখানে এসে আবার চোরের ওপর বাটপাড়ি হয়ে গেল, আর সেটা করলেন অনিমেষবাবু। অনিমেষবাবুও হয়তো ভেবেছিলেন যে ওই ওষুধ বিক্রি করে উনি অনেক টাকা পাবেন, যে ওষুধ মেঘদূতবাবু নিজে বিক্রি করে অনেক পয়সা কামাতে চাইছিলেন, সেই ওষুধই কিনা চুরি করে নিল অন্য কেউ। এটা উনি সহ্য করতে পারলেন না, তাই শেষমেশ উনি আমার দ্বারস্থ হয়েছিলেন। এইটুকু বলে সে কয়েক সেকেন্ড থামল, তারপর আবার বলতে শুরু করল, তবে এটা ঠিক যে একজন সাধারণ মানুষের সাহায্য না পেলে আমি হয়তো এই কেসটা সমাধান করতে পারতাম না, আর সেটা হচ্ছেন অগ্নিদূতবাবু। আমাকে সাংকেতিক চিঠি পাঠিয়ে আমাকে তো সাহায্য আপনিই করেছেন। এবার আবার ঘরের মধ্যে সবাই চুপ। নীরবতা ভেঙে অগ্নিদূত বাবু বললেন, কিন্তু আপনি বুঝলেন কিভাবে যে আমি আপনাকে সাহায্য করেছি? আপনি তো চিঠির নিচে আপনার নাম লিখে দিয়েছিলেন। আমার নাম? আপনি চিঠির নিচে লিখে দিয়েছিলেন জ্বলন্ত বার্তাবাহক। জ্বলন্ত কি হয়? আগুন। আগুন মানেই অগ্নি, আর বার্তাবাহক মানেই দূত। তবে এটা ঠিক যে চিঠিগুলো আপনি নিজে হাতে দেননি, শান্তনুবাবুকে দিয়ে পাঠিয়েছিলেন। শান্তনু তো ছদ্মবেশে গেছিল, ওকে কি করে চিনলেন? ওই যে ওনার হাতের আঙুল, ওনার হাতের আঙুলে একটা নখ ভাঙা, সেটা দেখেই বুঝেছি। সেদিন আমার খুড়তুতো ভাই খেয়াল করেছিল শান্তনুবাবুর ওই নখটা ভাঙা। বাহ মিস্টার মিত্তির, দারুণ বুদ্ধি তো আপনার। কিন্তু আপনি এটা কি করে বুঝলেন যে মেঘদূত ডাক্তার নয়? একটা সামান্য ইঞ্জেকশন পুশ করতে যার হাত কাঁপে, সে কিভাবে ডাক্তার হয় বলুন তো? এটা থেকে সন্দেহ হয়েছিল, আর বাকিটা খোঁজ খবর নিয়ে জানলাম। বেঙ্গালুরুতে ফোন করেছিলাম, খোঁজ নিলাম মেঘদূতবাবুর নামে সেখানে কোনো বিজ্ঞানী ছিলেন কিনা। তারা বললেন এমন নামে কোনো বিজ্ঞানী কোনোদিনই ছিলেন না। এবার আমি জিতুদাকে জিজ্ঞেস করলাম, কিন্তু জিতুদা, তুমি এটা কি করে বুঝলে যে দ্বিতীয়বার চুরি করেছিল অনিমেষ বাবু? একই উপন্যাস কখনো দুজন লেখকের হয় বলে জানিস? এই দেখ, এই বইটার দুদিকে দুরকম মোলার দেওয়া। সেদিন যখন আমি অনিমেষবাবুর হাত থেকে বইটা নিয়ে দেখি, তখনই বুঝে গিয়েছিলাম যেটা আসল বই নয়। তখন থেকে অনিমেষবাবুর ওপর সন্দেহ আমার হয়। শুনছিলেন আজকের গল্প
জিতুতা সিরিজের জিতুতা ও অগ্নিদূত। গল্প রচনায় আশু রায়, তাপস এবং অগ্নিদূত আমি সায়ন, জিতুতা ব্রহ্মা, জগা জেঠু দৈপায়ন, মেঘদূত ভট্টাচার্য এবং আগন্তুক রাহুল, শান্তনু রায় এবং বাবা নীল, অনিমেষ বাল্মীকি, পিয়ন সূর্য। পর্ব পরিচালনায় টিম ফিকশন হাট, আবহে সূর্য, প্রচ্ছদ মুরালি। আমরা অসংখ্য ধন্যবাদ জানাই গল্প লেখক আশু রায় এবং বিস প্রোডাকশনকে আমাদের এই পরিবেশনায় পাশে থাকার জন্য। ফিকশন হাট ফিরে আসবে আবার একটা নতুন গল্পের সাথে। ততক্ষণ ভালো থাকবেন।